জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থা কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আনসুমান নিকোল। দর্শক, আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ডক্টর সালমান পারভেজ। তিনি একই সঙ্গে একজন জ্যেষ্ঠ গবেষক ও সহযোগী অধ্যাপক। তিনি MF নওরোজিয়ান স্কুল অফ থিওলজি, রিলিজিয়ন ও সোসাইটি ইউনিভার্সিটি অসলোর জ্যেষ্ঠ গবেষক ও সহযোগী অধ্যাপক। আমাদের সঙ্গে ভারতের নয়াদিল্লি থেকে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ যুক্ত হবেন। সঙ্গে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত। সাথে আছেন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য মোহাম্মদ ইয়াসিন আরাফাত। মোহাম্মদ ইয়াসিন আরাফাত সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দৃশ্যটি শেয়ার করছেন, নানান ধরনের প্রশ্ন করছেন, সমবেদনা জানাচ্ছেন। দেখা যাচ্ছে একজন বয়স্ক ব্যক্তিকে দুজন বা তিনজন লোক ধরে চুল কেটে দিচ্ছেন জোর করে। মানুষটা অনেকক্ষণ চেষ্টা করলেন নিজেকে ছাড়িয়ে নিতে। ভুক্তভোগী মানুষটি শেষ দিকে বারবার বলছিলেন যে আল্লাহ তুই দেখিস। পশ্চিমা বিশ্বে আমরা বিভিন্ন দেশে দেখি যে অনেক কন্টেন্ট ক্রিয়েটরও এই কাজগুলো করেন। তারা গৃহহীন মানুষদের কাছে যান, তাদের অযাচিতভাবে বেড়ে ওঠা চুলদাড়ি কেটে একটা ভদ্রস্থ চেহারা দেন, জামা কাপড় ও আর্থিক সহায়তাও করেন তারা। সেই ভিডিওগুলো ছড়িয়ে যায় কারণ এই ব্যাপারটা দুপক্ষের সম্মতিতেই আসলে হয়। কিন্তু আমাদের এখানে যেটা দেখা যাচ্ছে, মানে আমাদের দেশের যে ছবিটি, এটি ময়মনসিংহ এলাকার যমুনা টেলিভিশনের অনুসন্ধানে দেখা গিয়েছে যে এটি কোরবানি ঈদের আগের ঘটনাটি। ইতিমধ্যে সেই বয়োবৃদ্ধি লোকটির মাথায় চুলও গজিয়ে গিয়েছে, কিন্তু তিনি যেটা অভিযোগ করেছেন যে তিনি চুলদাড়ি কেটে দেওয়ার পর তিনি আর সুস্থ বোধ করেন না। তিনি আসলে বাজারে যেতে বা বিভিন্ন জায়গায় যেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। সেই ঘটনার পর তিনি একটা মানসিক পীড়ার মধ্য দিয়ে এবং শারীরিক পীড়ার মধ্য দিয়েও যাচ্ছেন। এই যে তাকে ছুটে গিয়ে তাকে ধরলো, তারপর জোর জবরদস্তি করে চুলদাড়ি কেটে দেওয়া হলো, পুরো প্রক্রিয়াটি মানবাধিকার লঙ্ঘন কিনা, মানে আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে ইসলাম কি বলে, যে কোনো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই ঘটনাকে আসলে কিভাবে ব্যাখ্যা করা যায়? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই টকশোতে সম্মানিত সঞ্চালক, আমার সাথে দুজন বিজ্ঞ আলোচক এবং দর্শক যারা দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে একটু বিশ্লেষণ করতে চাই। যে দৃশ্যটা আমি ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেখলাম, এই ধরনের দৃশ্য আমি আরও 3-4টা টিম বাংলাদেশে বিভিন্ন সময় করেছে, আমি দেখেছি। কোট স্যুট টাই পরা বা স্কুল বিশ্ববিদ্যালয় লেভেলের শিক্ষার্থীরা গিয়ে কোনো একজন পথচারী, যে ধরেন এই ধরনের মাথা চুল জট বেঁধে আছে, অনেক দিন ধরে তার গোসল করছে না, সে রোগাক্রান্ত, এ ধরনের অনেককে দেখলাম আমরা, জোর জবরদস্তি করে তারা করেছে, ইতিপূর্বে দেখেছি। কিন্তু এখন যেটা মিডিয়াতে আসলো, এটা দৃশ্যপটে কেন আসলো? আগে তো এরকম আরও অন্য গোষ্ঠী বা অন্য সংস্থা তারা করেছে, এটা আসলো কি জন্য? এখানে একটা ন্যারেটিভ আছে। ন্যারেটিভ হচ্ছে যেই ব্যক্তিরা এই কাজটা করেছে তাদেরও মাথায় দাড়ি টুপি আছে। তাহলে দাড়ি টুপি পরা একজন ব্যক্তি এই কাজটা করেছে বলে আমার এক নম্বর মূল্যায়ন হচ্ছে এটি মিডিয়াতে আলোচনা হয়েছে। এখন জোর জবরদস্তি করে করাটা ঠিক হচ্ছে কিনা দেখেন, বাংলাদেশে এরকম পথে প্রান্তরে অনেক মানুষকে দেখা যায় বহুদিন ধরে মানে গোসল করছে না, সে একটা সুস্থ পরিবেশে থাকছে না, এখান থেকে সে উত্তরণ হয়ে সে একটা ভালো পরিবেশে যাবে, এরকম কোনো অবস্থা নেই। আবার বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটর অনেকে আছেন, এগুলোতে উৎসাহ বোধ করে, আবার কে টাকা পয়সা দিচ্ছে তার নাম পর্যন্ত, তারা স্পন্সর কে করছে সেগুলো পর্যন্ত প্রকাশ করছে। তো আগে কখনো এগুলো নিয়ে এত মাতামাতি হয়নি। যেহেতু একজন আলেম এই কাজটা করেছে, আবার যে বৃদ্ধকে করেছে সে বারবার আল্লাহর উপর তার বিচারের দায়ভার দিচ্ছে, বিষয়টা অবশ্যই মানবিক দৃষ্টিকোণ থেকে এই দুটো বিষয় একসাথে হয়ে যাওয়ার কারণে আমি মনে করি যে বিষয়টা মিডিয়াতে আসছে। আমি যদি বলেন যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা, একটা হচ্ছে যদি সত্যিকার অর্থে ওই ব্যক্তি এই ধরনের পরিবেশে সে বসবাস করে থাকে, এখান থেকে তাকে আলোর পথ দেখানো, একটা সুস্থ পরিবেশে নিয়ে আসা, এজন্য সাধুবাদ জানানো উচিত। আরেকটা হচ্ছে সত্যিকার অর্থে যদি সে সাধু সন্ন্যাসী হয়ে থাকে, তার জীবনধারা এরকম হয়ে থাকে যে অসুস্থ না, সে রুগ্ন না, তার চুল বা এগুলোর মধ্যে কোনো রোগ নাই, তাহলে অবশ্যই আমি মনে করি যে তার প্রতি
তার সম্মতিটা আদায় করে এই কাজটা করতে পারলে ভালো হতো। এটা হচ্ছে আমার প্রাথমিকভাবে সামগ্রিক মূল্যায়ন। আচ্ছা, বাকি অনুসন্ধানটুকু আমি বলি। তার সন্তান আছেন, তার সন্তানরা তার সাথেই হয়তো থাকেন বা আশেপাশেই থাকেন, আমি যতটুকু দেখেছি। এবং আমার সহকর্মী তার কাছে গিয়েছেন, ওই এলাকায় গিয়েছেন। তিনি পাগল নন, তিনি সজ্ঞানেই আছেন এবং তাকে জোর করে কাজটি করা হয়েছে। তার সন্তানরাও অভিযোগ করেছেন কেন এরকম করে করা হলো। তিনি তো নেশাগ্রস্ত না, তিনি মানসিক ভারসাম্যহীন না। আমরা স্পষ্টতই দেখেছি যে কাজটি জোর করে করা হয়েছে এবং তিনি নিজেও আমাদের প্রতিবেদকের কাছে বলেছেন যে জোর করে কাজটি করা হয়েছে। চাইলেই আমরা জোর করে কারো চুল কেটে নামাজ পড়ার আহ্বান জানাতে পারি? ইসলাম কি বলে? প্রথম প্রশ্ন এটাই ছিল। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ইসলাম কারোর জন্য কোনো কিছু কষ্টসাধ্যের বিপরীতে কোনো কিছু চাপিয়ে দেন না। আমি আপনাকে যে বিষয়টা বলছি যে এই ঘটনা ইতিপূর্বে আরও 5 বার ঘটেছে, আরও 10 বার ঘটেছে, কিন্তু যাদের দ্বারা ঘটেছে তারা হয়তো দাড়ি টুপিওয়ালা না, সে কারণে এটি মিডিয়ার মধ্যে আসেনি। আর দ্বিতীয় হচ্ছে যে আগে যাদেরকে করেছে হয়তো জোর জবরদস্তি করার পরে তাকে কোট টাই বা শার্ট প্যান্ট পরার পরে সে সন্তুষ্ট প্রকাশ করেছে, হয়তো সে অসন্তুষ্ট ছিল না। কিন্তু এখানে দুটো বিষয় ঘটেছে। একটা হচ্ছে যারা করিয়েছে তারা দাড়ি টুপিওয়ালা হওয়ার কারণে সবার দৃষ্টি ওদিকে পড়েছে, আর যাকে করিয়েছে আজকে যেটা বললেন যে তার সন্তান পর্যন্ত আপত্তি জানিয়েছে, আমি মনে করি এক্ষেত্রে অবশ্যই তার প্রতি কিছুটা হলেও তার কষ্টের কারণ হয়েছে, এটা করা ঠিক হয়নি। মোহাম্মদ ইয়াসিন আরাফাত, দাড়ি টুপি পরিহিত কেউ করলেই সেটা চোখে পড়েছে, আপনি যেমন বলেছেন। দাড়ি টুপি সহ কেউ করলেই কি চোখে পড়ার কথা না? তারা, আপনি প্রথমে আলেম শব্দটি ব্যবহার করেছেন, যারা ইসলামকে জানে বোঝে, এবং যে আয়াতের কথা আপনি বললেন যে জোর জবরদস্তি করে ইসলামে করার কোনো বিধান নেই, যারা ইসলামকে মানে তারা যখন জোর জবরদস্তি করে, এই দেশে 95%-এরও বেশি মুসলমান, তাদের চোখে কেউ পড়াটা স্বাভাবিক নয়। আপনি বিষয়টাকে বুঝতে হবে। যেমন আপনি বলছেন যে তার সন্তানদের বক্তব্য নিয়েছেন, আপনি কি যে আলেম বা যে ব্যক্তি এই কাজটা করেছেন তার বক্তব্য নিয়েছেন? তারও তো একটা ন্যাক দৃষ্টি থাকতে পারে। তাদের বক্তব্য পাওয়া গিয়েছে, গণমাধ্যমে তাদের বক্তব্য থাকতে পারে। সেও তো বলতে পারে আমি এরকম আরো 10টা কাজ করেছি, সমালোচনা হয়নি, কিন্তু এই কাজটা করতে গিয়ে সমালোচনা হয়েছে। আমি আবারও বলছি যে ওই বৃদ্ধ যদি অসুস্থ না হয়ে থাকেন, পাগল না হয়ে থাকেন, সে রুগ্ন পরিবেশে বসবাসকারী না হয়ে থাকেন, তাহলে অবশ্যই তার প্রতি এটা অবিচার করা হয়েছে, এটা কোনোভাবে দৃষ্টিকটু নয়। কিন্তু আজকে আপনি যে বিষয়টা মিডিয়াতে নিয়ে আসলেন, এরকম তো আরও 5 মাস 10 মাস আগে অন্য যে গ্রুপ ঘটনা ঘটেছে তখন তো মিডিয়াতে আসেনি। আমি সে প্রশ্নটি রেখেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ এতটা প্রতিক্রিয়া দেখায়নি যতটা প্রতিক্রিয়া এই ঘটনাতে দেখিয়েছে। জি, ডক্টর সাইমুম পারভেজ, প্রকাশ্যে চুল কেটে দেওয়ার ঘটনায় আশোক উদ্বেগ জানিয়েছে। তারা আজকে এক সংবাদ বিবৃতিতে বলেছে যে এ ধরনের আচরণ সম্পূর্ণ অমানবিক, বেআইনি এবং সংবিধান ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এতে বলা হয়েছে বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 31 প্রতিটি নাগরিককে আইনের আশ্রয়ে মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার দিয়েছে। অনুচ্ছেদ 32 জীবন ও ব্যক্তি স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করেছে এবং অনুচ্ছেদ 35 কারো প্রতি নিষ্ঠুর, অমানবিক ও অবমাননাকর আচরণ নিষিদ্ধ করেছে। প্রকাশ্যে জোর করে চুল কেটে দেয়া কেবল ভুক্তভোগীর মৌলিক অধিকার ও ব্যক্তি স্বাধীনতার লঙ্ঘন নয়, বরং তার মর্যাদার উপর সরাসরি আঘাত। আশোক বলছে এই ঘটনা সমাজে ভীতি, আতঙ্ক ও নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি করছে। আশোক মনে করে এটি আইনের শাসন ও মানবাধিকারের পরিপন্থী। আশোক যেমন বিবৃতি দিয়েছে, সরকারও হয়তো একটা বিবৃতি ইতিমধ্যে দিয়েছে বা দিবে, আমার হাতে আসেনি। অন্তর্বর্তী সরকার আবার বেশ ভালো বিবৃতি দেয়। বিবৃতি দেওয়া ছাড়া সরকার আসলে আর কি করতে পারত? না, আমি সে প্রসঙ্গে যাওয়ার আগে এই ঘটনা নিয়ে একটু বলি। সেটা হচ্ছে এই ঘটনাটি আমি মনে করি এটি একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং আমরা দেখছি যে এক ধরনের প্রবণতা আমাদের সমাজে আমরা দেখছি যে আমরা বাংলাদেশ একটি ছোট্ট একটি দেশ হলেও এখানে নানা ধর্মের নানা রকম মানুষ রয়েছে এবং তাদের যে বিভিন্ন রকম আদর্শ রয়েছে, ধর্মচর্চার যে বিভিন্ন প্রকাশ রয়েছে, সেখানে নানা রকমের পার্থক্য রয়েছে। কিন্তু আমরা যখন একটি দেশ গঠন করব তখন সেই পার্থক্যগুলো মেনে নিয়েই আমাদের দেশ গঠন করতে হবে এবং প্রত্যেকের নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। আমরা যখন দেখছি যে কোনো একটা নির্দিষ্ট জীবনযাপন যেটা আপনার আমার দৃষ্টিতে ট্র্যাডিশনাল, আমরা সব জায়গায় যেরকম দেখি সেরকম না হলেই তাকে জোর করে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করার একটা মিশন নিতে হবে, এটার আমি পরিপূর্ণভাবে প্রতিবাদ করি। তার একটা জীবন ধারণের একটা স্টাইল আছে এবং সেটা আমরা পছন্দ করি বা না করি, তার এই জীবন ধারণকে আমাদের সম্মান করতে হবে, আমাদের শ্রদ্ধা করতে হবে। অতএব এইটা আমি মনে করি এটা কোনোভাবে একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। কারণ আমরা রিসেন্টলি আমরা যদি একটু বিশ্লেষণ করে দেখি যে গত
6-7 মাসে আমরা এরকম অসংখ্য ঘটনা আমরা দেখছি। মাজারে আঘাত হানা হচ্ছে, যারা একটু হচ্ছে ধর্মটা অন্যভাবে একটু প্র্যাকটিস করে তাদের উপরে হচ্ছে আঘাত হানা হচ্ছে, যাদেরকে নানাভাবে এই মেইনস্ট্রিম যে আমাদের কমিউনিটি, সেই কমিউনিটির একটু বাইরে আউট অফ দ্য বক্স যারা চিন্তা করেন তাদের উপরে হচ্ছে আমরা হামলার ঘটনা কিন্তু আমরা দেখছি। আমি এবং আমার যে রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে আমাদের যে অ্যাক্টিং চেয়ারম্যান, তার একটি কোটেশন রয়েছে, একটি বক্তব্য রয়েছে যে আস্তিক হোক নাস্তিক হোক, যে কোনো ধর্মাবলম্বী হোক, সে হিন্দু হোক, সে মুসলমান হোক, সে খ্রিস্টান হোক, সবাই আমরা বাংলাদেশি। আমাদের এই রকম একটি সহনশীলতার প্র্যাকটিস করা আমাদের, সেটা আমরা যেই রাজনৈতিক দলই আমরা সমর্থন করি, এই সহনশীলতার প্র্যাকটিস করাটা খুবই জরুরি বলে আমি মনে করি। এবং এই ধরনের ঘটনাকে তুচ্ছ ঘটনা হিসেবে বিবেচনা করে, বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনা করে এটাকে নর্মালাইজ করার কোনো উপায় কিন্তু নাই। এটা আমি মনে করি এটি একটি ক্রিমিনাল অফেন্স এবং অবশ্যই আমাদের মতো করে ধর্মচর্চার স্বাধীনতা আমাদের থাকা উচিত। ধন্যবাদ। জি, আমাদের সঙ্গে ফয়সাল মাহমুদ যুক্ত আছেন। ফয়সাল মাহমুদ, যদি আমাকে শুনতে পান, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ঘটনাটি, যে ভিডিওটি অনেকেই শেয়ার করেছেন সেটি নিয়ে কথা হচ্ছিল। একজন বয়োবৃদ্ধ মানুষকে জোর করে চুল কেটে দিচ্ছে কয়েকজন, বৃদ্ধ অসহায়ের মতো বলছে আল্লাহ তুই দেখিস। নেটিজেনরা ভিডিওটি শেয়ার করে নানান ধরনের প্রশ্ন করেছেন। তাদের প্রশ্নের মধ্যে ছিল যে কার কাছে বিচার চাইবেন। কেউ বলছেন দেশে কি সরকার আছে, দেশে কি আইন আছে, দেশে কি সরকার আছে? ফয়সাল মাহমুদ। জি আছে, সরকার আছে। জি, সেই সরকার এগুলোর বিষয়ে, এই ধরনের ঘটনা, মাজার ভাঙচুর বা এই জোর করে চুলদাড়ি কেটে দেওয়া সহ আরও যেসব ঘটনা আশোকের ভাষায় যেটা ভয় ও ভীতির পরিবেশ সৃষ্টি করছে, সেই বিষয়ে সরকার আসলে কি করছে, কি করতে পারত? দেখুন, যে ঘটনাটা ঘটেছে সেটা খুবই নিন্দাজনক একটা ঘটনা, এতে কোনো সন্দেহ নেই। কারণ একজন ব্যক্তির কোনো কনসেন্ট না নিয়ে তাকে এইভাবে জোর করে চুল দাড়ি কেটে দেওয়া, এটা কোনোভাবেই ঠিক না। এবং এটা যেহেতু সোশ্যাল মিডিয়াতে জিনিসটা অ্যাম্পলিফাই করেছে, সেটা মানুষও দেখেছে এবং মানুষ এটা ওভারওয়েলমিংলি তারা এটা নিন্দা জানিয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে কি, যে এটা আসলে দেখেন, বাংলাদেশে তো ট্রেন্ড বটেই। আমি যে জায়গাটা এখন থাকি, দিল্লি, ইন্ডিয়াতে, সেখানেও এটা একটা ট্রেন্ড যে একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে অ্যাম্পলিফাই যদি হয়ে যায়, তখন সেটাতে দেখা যায় যে সরকার নড়েচড়ে বসে এবং সেটা নিয়ে তারা একটা পদক্ষেপ নেয়। আমি মোটামুটি শিওর যে এই ঘটনাটাতে একটা পদক্ষেপ নেওয়া হবে। যে দুজন ব্যক্তিকে এখানে দেখা গেছে, তা সেই দুজন ব্যক্তির এগেনস্টে সম্ভবত, কারণ আমাদের তো বোধহয় এখন যে একটা লই আছে 2018, আমি এক্স্যাক্টলি লটার নাম মনে নেই, যে এই ধরনের লতে এই জিনিসটাকে আপনার পেনাল কোডের আন্ডারে এটাকে এক ধরনের অপরাধ হিসেবে গণ্য করা হয়। একজন ব্যক্তিকে ভাবে, যদিও সে মানসিকভাবে অসুস্থ হোক আর সে ধরেন তাকে যদি এভাবে জোর করে কিছু করা হয়, সেই লয়ের আন্ডারে কেসটা করা যায়। সো এটা সরকার পদক্ষেপ নিবে, কিন্তু মুশকিলটা হচ্ছে যে দেখেন, কোন একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে অ্যাম্পলিফাই যদি হয় তাহলেই পদক্ষেপ নিবে, আর সোশ্যাল মিডিয়াতে অ্যাম্পলিফাই না হলে পদক্ষেপ নেওয়া হবে না। এটা তো, এটা আসলে এটা এক ধরনের নর্মে পরিণত হয়েছে। আর যেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে অ্যাম্পলিফাই হওয়ার কারণে ওই যে এই কথাটা বারবার আসে যে একটা গভর্নমেন্ট কি এখানে অ্যাবসেন্ট কিনা বা এখানে, বাট আমি এখানে কোনো কিছুকে স্মোক স্ক্রিন দিয়ে বলতে চাচ্ছি না, বাট স্ট্যাটিস্টিক্যালি যদি বলতে চাই, তাহলে এখন যে অক্টোবর মাস পর্যন্ত, সেপ্টেম্বর মাস পর্যন্ত যে স্ট্যাটিস্টিক্স, এটা আমার ধারণা গভর্নমেন্ট প্রেস প্রিন্ট থেকে শেয়ার করা হয়েছিল। টোটাল আপনি যে ক্যাটাগরিক্যালি প্রায় 14টা অপরাধ যেটা দেখানো হয়েছিল, সেটার এখনো কিন্তু মানে আপনি যদি চিন্তা করেন, অনুপাত চিন্তা করেন, কম। সো বাংলাদেশে এক্স্যাক্টলি এখন একটা গণঅভ্যুত্থানের স্কেলের একটা বিপ্লব হয়েছিল, সেটার পরে 1 বছরের পরে এই যে এই প্রপোর্শনেট অপরাধের যে স্ট্যাটিস্টিক্সটা কম, সেটা তো এক ধরনের ইন্ডিকেট করে যে গভর্নমেন্ট সেগুলোর এগেইনস্টে স্টেপ নিচ্ছে। বাট এখন স্টেপ মানে কত দ্রুত নিতে হবে বা কত তাড়াতাড়ি নিতে পারবে, সেটা হচ্ছে একটা বিষয়। বাট এগেইন আমি আবারও বললাম যে সোশ্যাল মিডিয়াতে অ্যাম্পলিফাই যেটা প্রচন্ড পরিমাণে হয়, সেটা নিয়ে আমরা কথা বলি, বাট এটা বাদেও কিন্তু যে আমরা যে মানে এখানে যে গভর্নমেন্ট যে স্টেপগুলো নিচ্ছে, সেগুলো কিন্তু আসলে এইভাবে আসে না সামনে। জি, ফয়সাল মাহমুদ, জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশ ডেলিগেশনের সদস্য সংখ্যা 104 জন, এর মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের 2 কন্যা আছেন। এই সফরে আসলে তাদের অংশগ্রহণের কারণ কি, সেটা যদি একটু জানাতেন আপনি। এবং এই 104 জনের সকলেই কি সরকারি খরচে গিয়েছেন, মানে জনগণের পয়সা খরচ করে গিয়েছেন কিনা? এটা তো আসলে ধরেন, এটাকে আমি আপনাকে একটা অ্যানালজি দিয়ে বোঝাই। প্রথম কথা হচ্ছে যে আপনি যদি গত বছরের সফরটা দেখেন,
তাহলে দেখবেন যে সেখানে সম্ভবত 57 জন গিয়েছিল, ইনক্লুডিং এসএসএফ। তো তার আগের বছরটা যদি দেখেন, আগের সরকারের আমলে সেটা ছিল 150 জনের উপরে। সো একটা ইমপ্রুভমেন্ট তো হয়েছিল, অনেক কমেছিল। এখন আবার বেড়ে গেল কেন সেটা আমি জানি না, বাট বাংলাদেশের যেটা একটা প্রবলেম সেটা হচ্ছে, ধরেন আপনি সাপোজ আপনি বিয়ের দাওয়াত দিবেন, বিয়ের দাওয়াত দিতে গেলেও কিন্তু এটা মুশকিল হয়ে যায়, কাকে রেখে কাকে দিব। যেমন আমি আপনাকে একটা ব্যক্তিগত উদাহরণ দিতে পারি, আমি দিল্লিতে বসে আছি, আমি একটা মিড লেভেলের সরকারি লোক, এখন আমি তো জার্নালিজমে নাই, আমি তখন সরকারি কর্মচারী। আমাকে ঢাকা থেকে 2 জন ফোন করে বলেছে যে তারা এই জাতিসংঘে যেতে চায়। পলিটিক্যাল রিপোর্টিং বা এই ধরনের আন্তর্জাতিক রিপোর্টিং এর সাথে তাদের কোনো সম্পর্ক নাই। আমি বললাম যে আমি কি করতে পারি, সে বলে যে রেকমেন্ডেশন দিয়ে দিতে। এরকম আমি একটা মিড লেভেলের সরকারি লোক, আমাকে এরকম মানুষ বলছে। আমার ধারণা ইটস ভেরি হার্ড যে আপনি বাংলাদেশে যেটা হয় যে বিয়ের দাওয়াতে যে লোক দিতে চায় তার থেকে অনেক বেশি হয়ে যায়, সেরকম প্রবাবলি হয়েছে। আমি জানি না এই বিষয়টা আসলে, যে গেইন আমার ইটস ওয়ে অ্যাবাভ মাই পেচেক, আমি এই বিষয়ে মন্তব্য করা তো মুশকিল। জি, আপনি খুবই সেফ আনসার দিলেন, কিন্তু আসলে জাতিসংঘ সাধারণ পরিষদ বিয়ের দাওয়াত নয়, এবং এখানে যেতে চাইলেই যে সরকার সকলকে নিয়ে যাবে। আজকে যদি সিফাত যেতে চান, বা ইয়াসিন আরাফাত যেতে চান, বা সাইমুম পারভেজ আবদার করেন সরকারের কাছে, বা আমিও যদি আবদার করে বসি, সরকার নিশ্চয়ই নিবে না। সরকারের নিশ্চয়ই ক্রাইটেরিয়া আছে, এবং সেখানে প্রধান উপদেষ্টার 2 কন্যা আসলে কোন ক্রাইটেরিয়ায় গিয়েছেন সেটা কি আপনি জানেন? জেনে থাকলে উত্তরটা দিলে আমাদের কাছে স্পষ্ট হতো। এটা বোধহয় আপনি ফ্যামিলি মেম্বারকে ইনক্লুড করতে পারেন। এমনি আপনার নরমালি আমি আপনাকে বলি, যেমন ধরেন ইউএনজি তে এসেনশিয়ালি হেড অফ দ্য স্টেট আর হেড অফ দ্য গভর্নমেন্ট হচ্ছে প্রিন্সিপাল, মানে এখানে প্রিন্সিপাল পার্টিসিপেন্ট বলে। তো প্রিন্সিপাল পার্টিসিপেন্টের কিছু লেভারেজ থাকে, এটা সব দেশেই থাকে। আপনি যদি খেয়াল করে দেখেন, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট মানে এবার কেউ কার সাথে কোন হেড অফ দ্য স্টেট বা হেড অফ দ্য গভর্নমেন্টের সাথে গিয়েছে, বাট এটা ইউজুয়ালি আপনি প্রিন্সিপাল কি বলে পার্টিসিপেন্টের সাথে আপনি +2 পর্যন্ত অ্যাড করতে পারেন। এটা হচ্ছে আপনার নিয়ম আছে। এখন হ্যাঁ, এটা সরকারি খরচ ইউজুয়ালি দেয়, এটা একটা কান্ট্রিটাকে নিবে কিনা সেটা তার আলাদা হিসাব, বাট এটা করা যায়। আর এটা হচ্ছে আপনি এখন যে 104 জনের ডেলিগেশন, হ্যাঁ এটা বাংলাদেশ থেকে সবসময় জাতিসংঘে যে ডেলিগেশনটা যায়, তো এটা আসলে অনেক বড় থাকে। এটা আমি এর আগেও বেশ কয়েকবার শুনেছি, যারা জাতিসংঘ কভার করেছে বা ওয়াশিংটন বেসড জার্নালিস্টদের মুখে শুনেছি। সো এইটা বাংলাদেশে ইভেন অনেক বড় বড় কান্ট্রি থেকে বড় ডেলিগেশন যায়। তো এইটার এই প্র্যাকটিসটা ভালো না খারাপ সেটা নিয়ে এখন মন্তব্য করা মুশকিল, বাট আমার মনে হয় এটা রিপ্রেজেন্টেটিভ, কারণ বাংলাদেশ তো দুনিয়ার সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশও। এজন্য বাংলাদেশ বাংলাদেশ থেকে তো আসলে পপুলেশন আর প্রবাবলি জামদানি বা এরকম দুনিয়াকে দেখানোর কিছু নেই। আমরা দেখাচ্ছি যে আমরা বড় অনেক লোক নিয়ে যাচ্ছি, এটা ছাড়া আমি তার কারণ এভাবে দেখি না। জি, সালাউদ্দিন সিফাত, ডিম নিক্ষেপের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। আজ বাংলাদেশ সময় বেলা 11টায় বিমানবন্দরের পাশে পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় মামলাটি হয়েছে। মামলায় 2 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 15-20 জনকে আসামি করা হয়েছে। আখতার বলেছেন, ওই দিনের হামলার পরও এয়ারপোর্টের লবিতে এবং অন্যান্য জায়গায় আরও হামলার চেষ্টা করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই মামলার পরবর্তী ধাপ কি আসলে, মানে বাদী, আমরা যতটুকু এদেশের আইনে বুঝি, বাদী দেশে ফিরে আসবেন, মামলার আসলে ভবিষ্যৎটা কি? আপনাকে ধন্যবাদ, এবং আপনার মধ্য দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানে যারা সহ-আলোচক হিসেবে আছেন এবং দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। যেহেতু মামলাটি হয়েছে আমেরিকাতে, সো এটা বাংলাদেশের যে ফৌজদারি যে প্রক্রিয়া সেখানে নিশ্চয়ই আগাবে না, তাদের নিজস্ব দেশীয় ডোমেস্টিক ল অনুযায়ী আগাবে। তো আমরা জাস্ট প্রাইমারিলি এতটুকু জানি, আখতার হোসেনের উপর হামলার পরে তিনি যখন হোটেল লবিতে ফেরেন সেখানেও কিন্তু হামলার চেষ্টা করা হয়েছে, এবং কিছু লোক সংঘবদ্ধভাবে সেখানে এসেছে যারা আওয়ামী লীগ পরিচয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে তার উপর হামলার চেষ্টা করেছে। তো সেখানে আমাদের যারা ডায়াসপোরা অ্যালায়েন্সের লোকজন ছিল তারা মিলে যেটা প্রপার চ্যানেল, প্রপার মেকানিজম, সেটা হচ্ছে আইনের কাছে যাওয়া। তারা সেখানে কোর্টে গিয়েছে এবং পুলিশের কাছে গিয়েছে, এবং পুলিশের কাছে গিয়ে সেখানে তারা স্যুট ফাইল করেছে। সো আমরা আশা করছি যে যেহেতু ওটা ওখানকার ডোমেস্টিক ইস্যু, তো তারা যেহেতু ফৌজদারি একটা অপরাধ করতে চাইছে, লাইক থ্রেট করেছে, অ্যাটাকের চেষ্টা করেছে, সেটাকে তারা সেখানকার যে ডোমেস্টিক ইস্যু সেটার ভাবে তারা ডিল করবে। এই আর উপরন্তু আর যেটা বাংলাদেশের, আমরা যেটা অনেকদিন ধরে বলে আসছি বাংলাদেশে আওয়ামী লীগের বিচারের দাবিতে, সেই দাবিতে তো আমরা আগের মতোই অটল অবস্থানে আছি। জি, মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আনিসুল হক ইনু ও সাবেক বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান, সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবের হোসেন চৌধুরী, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি, সাবেক আইনমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম এবং আরও কয়েকজন, তাদের হাসানুল হক ইনুর কথাও বলছি সাথে, তাদের উপরে ডিম নিক্ষেপ হয়, কারো উপরে জুতা নিক্ষেপ হয়, কিলঘুষি হয়েছে। তাদের মানবাধিকার সরকার রক্ষা করতে পারেনি বলেই কি আসলে আজকে আক্তার এর শিকার হলেন কিনা? দেখেন, বাংলাদেশের বাইরে আমাদের মানুষ যারা বসবাস করেন,
আমাদের কর্তব্য হচ্ছে রাষ্ট্রের ভাবমূর্তি উচ্চকিত করে সেখানে ধারণ করা, বাংলাদেশ সুনাম সুখ্যাতি ছড়িয়ে দেওয়া। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে বাংলাদেশের রাজনীতির যে কালচার, এই রাজনৈতিক কালচার যারা আমেরিকাতে যায় এই কালচার থেকে তারা বেরিয়ে আসতে পারে না। আমি সেখানে দেখি পুলিশ প্রশাসন বা ওই সরকারের যারা কর্তৃপক্ষ থাকেন তারা এক ধরনের মানব ঢাল হয়ে দাঁড়ান, আর বাংলাদেশে হলে কিন্তু লাঠিপোটা শুরু হতো। তা আমার মনে হচ্ছে যে বাংলাদেশের জনগণ যারা সেখানে আছে তারা জানে যে আমাকে লাঠিপোটা করছে না, তারা আমি সুযোগটাকে কাজে লাগাই। বিএনপি আওয়ামী লীগ সরকারের সময়ে যারা এই ধরনের রোষণের শিকার হয়েছে তারা কেন শিকার হয়েছেন এটা আপনি সহ দেশবাসী সকলে জানেন। 16 বছর ধরে গুমতন্ত্র, অর্থ পাচার, মানুষের প্রতি জুলুম, নির্যাতন, নিপীড়নের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটনা ঘটেছিল। কিন্তু এখন আওয়ামী লীগের যে আচরণটা, তারা একদিকে মানুষ খুন করলো 2000-এর মতো, 50,000 মানুষকে আহত করলো, সেখানে যে তারা শোধরাবে সেই জায়গায় না গিয়ে তারা পাল্টা আক্রমণ করছে। কাকে আক্রমণ করছে? ছাত্র আন্দোলনে যারা মূল স্টেক হোল্ডার ছিল, আক্তার ছাত্র আন্দোলন স্টেক হোল্ডার ছিল, রাজপথে নেতৃত্ব দিয়েছে, এই জন্য মূল আক্রমণের নিশানাটা তাকে করা হয়েছে। সুতরাং এখান থেকে উদ্দেশ্যটা বোঝা যাচ্ছে। এবং আপনি দেখবেন সেখানে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে ব্যক্তি ডিম নিক্ষেপ করেছে সে আবার শেখ হাসিনার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলেছে এবং তাকে সেখানে সাধুবাদ জানানো হয়েছে তার নির্দেশনা যে করেছেন। সুতরাং একটা দলের নেত্রী তার কথাবার্তা, আচার আচরণ, হিংসাত্মক যে মনোভাব, সেই মনোভাব থেকে আওয়ামী লীগ এখনো বেরোতে পারেনি। এই ঘটনার মাধ্যমে আওয়ামী লীগ প্রমাণ করে দিয়েছে যে ফেসিবাদ তন্ত্র থেকে তারা হয়তো দেশ থেকে বিতাড়িত হয়েছে, কিন্তু তাদের সকল স্তরের নেতাকর্মীদের জায়গা থেকে তারা ফেসিবাদ তন্ত্রকে উত্তরণ করতে পারেনি। আমি এখানে বাংলা ভাষাভাষী যারা দেশের মানুষ যারা বিদেশে বসবাস করে প্রত্যেকের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আমরা আমাদের প্রতিবাদের ভাষাটা, ধরনটা আমরা যে রাষ্ট্রে বসবাস করি সেই রাষ্ট্রের আইন অনুযায়ী হওয়া উচিত, সেই রাষ্ট্রের নিয়ম অনুযায়ী হওয়া উচিত। প্রতিবাদ করতে পারি, প্রতিবাদ করার প্রত্যেকের অধিকার রয়েছে, কিন্তু আমাদের ভাষাগুলো, পদ্ধতিগুলো যদি সেই রাষ্ট্রের হয়, ওই রাষ্ট্র আমাদের ব্যাপারে সুধারণা পোষণ করবে বলে আমি বিশ্বাস করি। এখানে তারা মূল আক্রমণের জায়গাটা আক্তার বা এই লোকজনকে বেছে নেওয়ার মূল কারণ হচ্ছে তারা আওয়ামী লীগ পতনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এটা ছাড়া আমি তো আর জি মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আপনি একটা কথা বললেন যে এই যে যুবলীগ নেতা মিজানুর রহমান মুক্তি পাওয়ার পর তাকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছে এবং তাদের দলের প্রধান ফোনে তার সাথে কথা বলেছেন, এটা কি শুধু আওয়ামী লীগের ক্ষেত্রেই দেখি? আমরা অন্য দলের বা অন্য গোষ্ঠীর ক্ষেত্রেও কিন্তু দেখি। আমরা দেখেছি না যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীকে যিনি হেনস্থা করলেন বা চট্টগ্রামে নারীকে লাথি দিয়ে গ্রেফতার হওয়া ব্যক্তিদের ফুলের মালা দিয়ে বরণ করা, সেসবও তো আমরা দেখেছি। সংবাদ যারা পরিবেশন করেন তারা যদি একটা মিথ্যা তথ্যকে মানে জাস্টিফাই করার চেষ্টা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে বহুবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র পরিষদ সভাপতি এস এম ফরহাদ ক্লারিফাই করেছেন, সেখানে ফুল দেওয়ার জন্য যাননি, বরং ওসির আহ্বানের সমাধান করতে গিয়েছেন এবং ছাত্র শিবির বা আমাদের কোন দলের কেউ সেখানে ফুল দিয়ে বরণ করেনি। আমি কিন্তু বলিনি আপনাদের দলে, আমি কোন দলের নাম উল্লেখ করিনি। আপনারা সেভাবে দুটাকে একসাথে মিলাই দিচ্ছেন কেন? চট্টগ্রামে বলেছেন সেই ঘটনা আমাদের এখানেও ঘটেছে, আমি উদাহরণ দিয়েছি। ফুলের মালা যে কারণেই দিক, কেউ না কেউ তার গলায় পরিয়েছে। একজন অপরাধীকে ফুলের মালা গলায় পরানো অবস্থায় আমরা দেখেছি। কি কারণে ফুল দিয়েছে? যদি আক্রোশ থাকতো জুতার মালা পরাতো, ভালোবাসা ছিল বলেই তো ফুলের মালা গলায় দিয়েছে। কারণটা খুঁজে বের করবে কে? কারণটা তো আপনারা খুঁজে বের করবেন, আপনারা সাংবাদিক, আপনারা জাতির বিবেক। সুতরাং আপনারা তো মানে সাদাকে সাদা হিসেবে উপস্থাপন করতে হবে। সাদাকে সাদাই তো ফুলের মালা চোখে দেখা গিয়েছে, ফুলের মালার যখন দেখা যায় দুই ঘটনাকে তিন ঘটনাকে একসাথে মেশানোর চেষ্টা করেন। আমি একবারও বলিনি আপনাদের দলের লোক কেন নিজেদের কাঁধে নিচ্ছেন। যেমন আজকে একটা কথা আমি বলি, আমি সরি টু সে, সেটা হচ্ছে আপনি যে আজকে একজনের চুল কেটে দিয়ে উদাহরণ দিলেন, আপনার তো উপস্থাপন করা দরকার ছিল যে এরকম আরো 5টা ঘটনা অতি পূর্বে ঘটেছে যেটা মিডিয়াতে আলোচনা আসেনি। আপনারা একটাকে কেন আড়ালে রাখেন, আরেকটাকে কেন আলো নিয়ে আসেন? জাতির সামনে তো সত্যটাকে আপনারা সঠিকভাবে উন্মোচিত করার দায়িত্ব কিন্তু আপনাদের। আজকে রিপোর্টটা সেধরনের হওয়া দরকার ছিল। মোহাম্মদ ইয়াসিন আরাফাত, এটা নিয়ে আমরা আসলে সাংবাদিকতার এথিক্স নিয়ে সারাদিন আলোচনা করতে পারি, সেটা আসলে আজকে আলোচনার বিষয় নেই। কোনটা সংবাদ হবে, কোনটা সংবাদ হবে না, কোনটাতে মানুষের আগ্রহ, কোনটাতে আগ্রহ না, এটা আসলে এই জায়গায় আমি বলবো, দেখেন জনগণ যেটা আগ্রহ দেখায় আপনারা সেটাকে হাইলাইটস করেন। জি, এটাই তো নিয়ম। কেন সাংবাদিকতার অপরাধ যেটা অপরাধ জনগণ আগ্রহ দেখাক আর না দেখাক, মিডিয়াতে আসুক আর না আসুক, আপনি সেটাকে আলোকিত কোনটা সংবাদ হবে, কোনটা সংবাদ হবে না, সেটা আজকে আলোচনার বিষয় নয়, সেটা নিয়ে আলোচনা করতে পারি। ধামাচাপা পড়ে থাকে সেটাকে আলো নিয়ে আসা, যেটা জনগণ আলো নিয়ে আসছে ওটাকে আলো আপনি নিয়ে আসে, আর কতটুকু করবেন? এটা তো এইজন্য মিডিয়াকে কি কোন একদিন সময় পেলে নিশ্চয়ই আপনার কাছ থেকে সাংবাদিকতা সম্পর্কে লেসন নিব আমি। সালেউদ্দিন সিফাত, জি সালেউদ্দিন সিফাত,
কুমিল্লার মুরাদনগর বিএনপি নেতারা অভিযোগ করেছেন সরকারের টাকায় উন্নয়ন কাজ করে উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। মুরাদনগরের উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গণমাধ্যমকে বলেছেন উপদেষ্টা বরাদ্দ দিচ্ছেন সরকারের টাকা আর এলাকায় প্রচার করছেন নিজের নামে। বিভিন্ন রাস্তাঘাট বা স্থাপনা উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টার চাচাতো ভাইকে রাখা হচ্ছে। ওবায়দুল এলাকাবাসীর উদ্দেশ্যে বলেছেন, মানে চাচাতো ভাই, উপদেষ্টা আপনাদের উপহার দিয়েছেন, আপনারা আগামী দিনে উপদেষ্টার দিকে খেয়াল রাখবেন। তবে বিষয়টি নিয়ে উপদেষ্টা চাচাতো ভাই আবার পাল্টা বক্তব্য বলেছেন যে বিগত সময়ে মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য বিশেষ বরাদ্দ ছিল, বর্তমানে উপদেষ্টাদের জন্য যদি বিশেষ কোনো বরাদ্দ থাকে তাহলে সেটি নিজের উপজেলায় দিলে অসুবিধা কেন তাদের। তিনি বলেছেন, যদিও আমরা কোথাও বলিনি আসিফ মাহমুদ ব্যক্তিগতভাবে এই উন্নয়ন করে দিয়েছেন, আমরা সব জায়গায় বলছি বর্তমান সরকারের উন্নয়ন এটি। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জেলা, কুমিল্লা সড়ক ও অন্যান্য গ্রামীণ অবকাঠামো মেরামত ও উন্নয়নে ২,৪০০ কোটি টাকার একটি প্রকল্প নিচ্ছে এলজিইডি। এই প্রকল্পের সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হচ্ছে আসিফ মাহমুদের নিজ উপজেলা মুরাদনগরে, দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লার উপজেলা দেবিদ্বারে। বিগত সরকারের স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের বাড়িও ছিল কুমিল্লায়, পাশাপাশি সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের বাড়িও ছিল কুমিল্লায়। তারা প্রভাব বিস্তার করে সেই কুমিল্লার জন্য বেশি বরাদ্দ নিতেন বলে অভিযোগ আছে। আচ্ছা, আপনার কি মনে হয় যে কুমিল্লাবাসীর ভাগ্যই ভালো নাকি যে লঙ্কায় যায় সেই রাবণ হয়, হোক সে জুলাই আন্দোলনের প্রথম সারির নেতা বা অন্য কেউ? আচ্ছা, এখানে রাবণ হওয়ার কোনো প্রশ্ন নাই। প্রথমত ফার্স্ট অফ অল হচ্ছে আপনি কুমিল্লায় দেন বা যেখানেই দেন বরাদ্দ আর অন্যান্য জেলায় দেন, সেটা আসলে জেলার মানুষের জন্য যায় ফার্স্ট অফ অল। এখন আপনি এখানে বৈষম্য করছেন কিনা, দ্যাট ইজ হোয়াট আই থিঙ্ক যে আমরা ডিসকাস করতে পারি। অন্য একটা জেলা কম পাচ্ছে কিনা বা অন্য একটা জেলা আসলেই কি ওভারলুক করা হয়ে যাচ্ছে কিনা। এখানে যেহেতু সরকারের তরফ থেকে একজন প্রতিনিধি আছেন, তিনি আরও ভালো বলতে পারবেন। বাট আপনি যে রিপোর্টটা কোট করেছেন সেই রিপোর্টে আবার এটাও উল্লেখ আছে, আপনি যদি দেখে থাকেন, যে সেখানে একজন সচিবের নামও বলা আছে, যে সচিবের নিজের এলাকা মোস্ট প্রবাবলি সাতক্ষীরা, সেখানেও অনেক বড় একটা বরাদ্দ হয়েছে। এবং আজকে আমি দেখলাম বিকেলের মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন যে আরও এরকম 22টি জেলায় এই ধরনের প্রকল্প করা হয়েছে। কিন্তু তিনি অভিযোগ করেছেন, 24টি জেলায় তিনি অভিযোগ করেছেন যে বাকি দুটোকে কেন আলাদা করে বলা হলো, বাকি 22টি যে জেলা যেখানে আলাদা করে বিশেষ বরাদ্দ প্রদান করা হয়েছিল সেগুলো কেন আলাপ আলোচনায় আসেননি। তো ফলে আপনারা যেহেতু সরকারে যারা আছেন এখানে, তারা আরও ভালো জবাব দিতে পারবেন। বাট আমি যেহেতু এখন পর্যন্ত এটাকে লজিক্যাল মনে করছি যে 24টাও জেলায় যেহেতু বরাদ্দ দেওয়া হয়েছে, তাহলে আলাদা করে দুটো জেলার কথা উল্লেখ করার কারণ নেই। এবং যেহেতু একজন সচিবের নাম বলা হয়েছে, এখন আমি হয়তো গেস করছি যে এটা নির্বাচনী প্রচারণা হিসেবে অনেকে প্রচারণা করতে চাচ্ছে, যে এটা নিশ্চয়ই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিংবা হাসনাত আবদুল্লাহ তারা নির্বাচনী প্রচারণা হিসেবে তারা ব্যবহার করে পারে। তাহলে এখন যিনি সচিব, যেই সচিব সাতক্ষীরায় প্রায় এরকম তাদের সমপরিমাণে একটা অ্যামাউন্ট বরাদ্দ পেয়েছেন বা দিয়েছেন, তো তিনি আসলে কীভাবে কেন দিলেন, সেখানেও কি আসলে নির্বাচনী সে সচিব কি চাকরি ছেড়ে তিনিও কি নির্বাচনে দাঁড়াবেন কিনা, সেই প্রশ্ন অবশ্যই থেকে যায়। তো আমি এটাকে এই অ্যাঙ্গেল থেকে দেখতে চাই। আবার এখানে এর মধ্যে একটা লুকায়িত প্রশ্নও থাকে, তাইলে এর মধ্যে দিয়ে নিশ্চয়ই এনসিপি কিংস পার্টি হয়ে যাচ্ছে কিনা। তো আমরা আসলে বেশ অবাক হয়ে যাই, বারবার এই প্রশ্নটা আসে এবং আমরা বারবার উত্তর দেওয়ার চেষ্টা করি। প্রথমত কিংস পার্টির আলাপ আলোচনা আমরা বলেছি এই সরকারের সাথে যাবে না, কারণ এই সরকারের যে গতি প্রকৃতি, এই সরকারের যে পাওয়ার স্ট্রাকচার, সেটার সাথে পূর্বতন যেটা আমরা 1 লেভেলের সরকার বলি সেটার সাথে মিলে না। কারণ এই সরকারের বিএনপি স্টেক হোল্ডার, জামাত ইসলামী স্টেক হোল্ডার, এবং আমরা যারা ন্যাশনাল সিটিজেন পার্টি করছি আমরা স্টেক হোল্ডার বলে আমরা ধারণা করি। এখন এর মধ্যে ধরেন কিছু উইটি কমেন্টস হয়, যেমন ধরেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যদি নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে কফি খেতে যায় তাইলে আমরা হয়ে যাই কিংস পার্টি। কিন্তু আবার ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সাথে যদি তহিদ সাহেব বা আরও অন্যান্য যদি উপদেষ্টা আছে তারা যদি বসে খোঁজ গল্প করেন, চা তা খান, তাহলে তারা কিন্তু কিংস পার্টি হয় না। জুলাই পদযাত্রায় নাহিদ ইসলামের সাথে যারা আমরা যখন অ্যাটাকড হয়েছি গোপালগঞ্জে, এরপর যখন পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী আমাদেরকে সিকিউরিটি প্রদান করলো, নিরাপত্তা প্রদান করলো, তখন আমরা হয়ে গেলাম কিংস পার্টি। কিন্তু আবার কক্সবাজারে যখন আপনি দেখবেন সালাউদ্দিন ভাই বিমান থেকে নেমেছেন, এরপর দেখলাম সেখানে পুলিশও আছেন, প্রশাসনের কর্মকর্তারাও আছেন, তাহলে কিন্তু বিএনপি কিংস পার্টি হইল না। আমরা দেখি যে বিএনপি জামাত তারা উভয় পার্টি কোনো কোনো উপজেলায় ইউনো অফিসে তাদের দুইজনের মধ্যে গ্যাঞ্জাম লেগে যায়। কী নিয়ে গ্যাঞ্জাম লেগে যায় আমি কিন্তু কিছু জানি না। কিন্তু এত কিছুর পরেও তাদের কারো দিকে এই অভিযোগের তীরটা যায় না, আঙুলটা যায় হচ্ছে এনসিপির দিকে। সো এটা আপ টু দ্য পিপল, জনগণ আসলে ডিসাইড করুক যে এটা আসলে এই ধরনের যে মন্তব্য, এটার মানেটা কি, উৎসটা কি। জি, ফয়সাল মাহমুদ, আপনি নিশ্চয়ই রিপোর্টটি আপনার চোখে পড়েছে কিনা, সেখানে একজন
মন্ত্রী পরিষদ সচিবের নামও এসেছে এবং তিনিও তার এলাকায় সাতক্ষীরা এলজিইডি 2198 কোটি টাকার একটি প্রকল্প নিচ্ছে। এবং যেটা আমি বলছিলাম যে বিগত সরকারের স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের বাড়ি কুমিল্লায় থাকায় বা অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের বাড়ি কুমিল্লায় থাকায় তারা প্রভাব বিস্তার করে বেশি অর্থ বরাদ্দ নিতেন বলে অভিযোগ আছেন। তো আগে যে কালচার ছিল সেই কালচারই তো আমরা দেখতে পাচ্ছি, তাহলে পার্থক্যটা কোথায় রইল? এখন এই অর্থ বরাদ্দের বিষয় যেটা, এটা তো উন্নয়নের জন্য যেটা দেওয়া হয় সেটা তো আসলে এটা কিছুটা ওপেন সিক্রেটের মতোই, যে আপনার এখানে সবাই ইকুয়ালি বরাদ্দ পায় না। এখানে কিছু ভাবে তো প্রভাব খাটানো হয় অবশ্যই, মানে আপনি এখানে এলজিআরডি যে মিনিস্ট্রির যে দায়িত্বে, উনি এখানে কিছুটা সুবিধা নিবে বা এখানে বড় পজিশনে যারা আছে তারা এখানে তাদের জেলার জন্য লবিং বা সুপারিশ করে নিবে। এই প্র্যাকটিসটা অবশ্যই ভালো প্র্যাকটিস না, কারণ এখানে আসলে ব্যাপারটা কি যে আপনার কোন জেলাটা অনগ্রসর জেলা সেই জেলাটাতেই বেশি বরাদ্দ দিয়ে সেটাকে অগ্রসর করার যে ব্যাপার। আমি একটু মাঝখানে বলি যে ফয়সাল মাহমুদ, মাঝখানে একটু বলি, দেখেন কুড়িগ্রাম জেলার 70% ওই প্রতিবেদনে বলা আছে কুড়িগ্রাম জেলার 70% উপজেলা সড়কই খারাপ, পুয়ার ও ব্যাড, এই জেলার জন্য কোনো একক প্রকল্প নেই। হ্যাঁ দেখেছি, আমি দেখেছি। এটা হচ্ছে আমি যেটা বললাম যে এখানে আপনার ইউজুয়ালি নর্মসটা হওয়া উচিত যেটা, সেটা হচ্ছে যে জেলাগুলো অনগ্রসর সেই জেলাগুলোতে বরাদ্দ দেওয়া। আমি এখানে এখন খুবই ছোটভাবে বলতে পারি যে আপনার ইউজুয়ালি তখন দেখা হয় যে মানে এটা তো ব্যুরোক্রেসিতে জিনিসটা নিচ থেকে উপরে ওঠে, সো নিচে যখন অ্যাসেসমেন্টটা করা হয় তখন প্রপারলি করা হয়, তারপর যখন উপরে যাওয়া হয় তখন আসলে সত্যি কথা যে টপ ডাউন থেকে কিছু রেকমেন্ডেশন আসে, তারপর কিছু পরিবর্তন হয়, তখন আসলে যারা প্রভাব খাটাতে পারে তাদের জেলার বা তাদের জায়গাতেই জিনিসটা বেশি নিয়ে যায়। এখন এই প্র্যাকটিসটা বহুদিন ধরে চর্চিত হয়ে আসছে, এটা তো সবাই জানে। এখন এটা এখনো মানে এটা এখনো মানে জিনিসটা যে আছে সেটা ভালো কিছু না অবশ্যই, এবং সেটা কিভাবে পরিবর্তন আসবে, পরিবর্তনের মানসিকতা কিভাবে আসবে সেটা তো আসলে বলা মুশকিল। বাট এটা কাইন্ড অফ একটা অ্যাকসেপ্টেড ট্রুথের মতোই, যেটা আপনি আপনার প্রভাব যদি থাকে আপনি সেই প্রভাবটা ইউজ করে আপনি আপনার জেলার জন্য বেশি নিয়ে নেবেন। সো এটা আমার মনে হয় যে আমি জানি না কিভাবে পরিবর্তিত হবে, বাট এটার নর্মসটা চেঞ্জ হওয়া উচিত, পরিবর্তন দরকার। রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, ফিরবো ডক্টর সাইমুম পারভেজের কাছে। দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে ডক্টর সাইমুম পারভেজ আছেন। সাইমুম পারভেজ, আগামী নির্বাচনে জামায়াত বিএনপির কাছে 30টা আসন চেয়েছে, বিএনপি উৎসাহ দেখায়নি। জাতীয় নাগরিক পার্টিকে মানে এনসিপিকে এখন আর কোনো শক্তি মনে করে না বিএনপি, জামায়াতকে আর মাথায় উঠতে দেবে না। কলকাতা সংবাদপত্র এই সময়ে প্রকাশিত এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে এসব কথা বলা হয়। তবে বিএনপি মিডিয়া সেল জানিয়েছে পত্রিকাটিতে প্রকাশিত এ ধরনের বক্তব্য মির্জা ফখরুল সাহেব দেননি। প্রশ্ন হচ্ছে, বিএনপির মতো এত বড় একটি দলের মহাসচিব কোন গণমাধ্যমকে সাক্ষাৎকার দিবেন আর কাকে দিবেন না সেটা ঠিক করার দায়িত্ব আসলে কার? তার সাক্ষাৎকার পাওয়া কি এতই সহজ? যেমন এই অনুষ্ঠানে, রাজনীতি অনুষ্ঠানে তার সাক্ষাৎকারের জন্য আমরা বেশ কয়েক মাস অপেক্ষা করেছি, নানান প্রক্রিয়ায়, লিখিতভাবে, মৌখিকভাবে, বহুদিন আগে থেকে আবেদন করেছি। তাহলে দেশের বাইরের কোনো গণমাধ্যম হলেই কি মানে যে কোনো দল বা ক্ষমতায় যারা আছেন, ইভেন প্রধান উপদেষ্টাকেও আমরা দেখেছি দেশের বাইরের গণমাধ্যমকে তিনি সাক্ষাৎকার দেন, আমাদের দেশি কোনো টেলিভিশনকে তিনি এখনো পর্যন্ত সাক্ষাৎকার দেন। 5ই আগস্টের পরে শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে গেলেন, তারপরে আমরা যদি ভারতের মিডিয়াগুলো পর্যালোচনা করি তাহলে দেখবেন যে ইভেন যে মিডিয়াগুলোকে আমরা তুলনামূলকভাবে ভালো জার্নালিজম প্র্যাকটিস করেন বলে বিশ্বাস করতাম, তারাও কিন্তু প্রচুর পরিমাণে ফেক নিউজ, প্রোপাগান্ডা বাংলাদেশের বিরুদ্ধে ছাপিয়েছে। সেই সময়কার খবর আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে বাংলাদেশে পুরনো ঘটনা, অনেক ঘটনা বা যে ঘটনা ঘটেনি সেই ঘটনাকে সংখ্যালঘু নির্যাতন হিসাবে তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের অনেকে রয়েছেন, ময়ূখ রঞ্জন এরকম নামের মনে হয় আরেকজন রয়েছেন, যারা আসলে স্যাটায়ার করেন, নাকি ড্রামা করেন, নাকি নিউজ করেন, এটা একটা আমাদের ধাঁধায় ফেলে দেন এবং তাদের সেরকম গ্রহণযোগ্যতাও নাই। এখন যে মিডিয়া আউটলেটটাতে, যেটা এই সময় নামে একটি মিডিয়া আউটলেটে এই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে এবং যারা দাবি করেছেন যে মির্জা ফখরুল সাহেব সেখানে সাক্ষাৎকারটি দিয়েছেন, সেটিও কিন্তু খুব একটি নামি দামি সংবাদ আউটলেট না। এখন যতটুকু আমি জানতে পেরেছি সেটা হচ্ছে যে তিনি আসলে এই সময়কে কোনো ধরনের সাক্ষাৎকার দেননি। এখানে এই সময়ে একটি ছবি প্রকাশিত হয়েছে, আপনারা দেখেছেন, কিন্তু সেই ছবি কিন্তু হচ্ছে এইটা প্রমাণ করে না যে মির্জা ফখরুল সাহেব তাদেরকে সাক্ষাৎকার দিয়েছেন, বরং এটা প্রমাণ করে, আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে এই ভদ্রলোক, সেটা জার্নালিস্ট হতে পারে তাদের, তিনি কোনোভাবে মির্জা ফখরুল সাহেবের সাথে একটা ছবি তুলেছেন।
সেটা হয়তো অনেকের সাথে গিয়ে একটা ছবি তুলতে পারেন, অথবা হয়তো একটা অনানুষ্ঠানিক কোনো আলাপ করেছেন। এখন আপনি জানেন, আপনি একজন সাংবাদিক হিসাবে, যে আমরা যখন কোনো জায়গায় সাক্ষাৎকার দিই আমাদের নর্মসটা কি, যে সাক্ষাৎকার করার পরে আমরা যখন ট্রান্সক্রিপ্ট করব, সেই ট্রান্সক্রিপ্টটা যার সাক্ষাৎকার নেওয়া হচ্ছে তার কাছে এটা আমাদের দেখাতে হয় যে আপনাদের এই সাক্ষাৎকারটা আমরা নিয়েছি, আমরা এটা ছাপাতে চাচ্ছি। যখন আপনি গ্রিন সিগন্যাল পাবেন তখন আপনি ছাপাবেন। আমি যতদূর জানি এর একটি প্রক্রিয়াও কিন্তু এই সময় হচ্ছে অনুসরণ করেনি, এবং এটি যে একটি ফর্মাল সাক্ষাৎকার সেটিও হচ্ছে মির্জা ফখরুল সাহেব নিশ্চিত করেছেন যে এরকম কোনো ফর্মাল সাক্ষাৎকার তার কাছে নেওয়া হয়নি। আপনার সেকেন্ড যে পয়েন্টটা, যে আসলে বিএনপির মতো একটি বড় দলের মহাসচিবের কাছে এত কাছে তিনি পৌঁছালেন কিভাবে, সেটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা চলছে, এবং আমরা এটাকে ফিগার আউট করার চেষ্টা করছি যে কার মাধ্যমে এরকম একটি প্রোপাগান্ডা চালানোর মতো সাংবাদিক তার কাছে পৌঁছাতে পারলো, এবং আমরা সেই ব্যবস্থাটুকু নিব বলেই আমার বিশ্বাস। জি, পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিংয়ের যে জরিপ, তাদের জনগণের নির্বাচন ভাবনা শীর্ষক জরিপ, সেটা নিয়ে বেশ আলোচনা। স্থানীয় পর্যায়ে দলীয় রাজনীতি নিয়ে সন্তুষ্টির বিষয়ে ভোটারদের কাছে জানতে চাওয়া হয়। এতে এগিয়ে আছে জামায়াত বিএনপির চেয়ে। জামায়াতের কার্যক্রমে শতভাগ, অনেক ও মোটামুটি সন্তুষ্ট 47.4%, আর দলটির কার্যক্রমে একেবারেই সন্তুষ্ট নন 19.7% উত্তরদাতা। এর পরপরই রয়েছে এনসিপি। এনসিপির কার্যক্রমে সন্তুষ্ট 40.7% উত্তরদাতা, আর একেবারেই সন্তুষ্ট নন 17%। অন্যদিকে বিএনপির কার্যক্রমে শতভাগ, অনেক ও মোটামুটি সন্তুষ্ট 39.4%, আর দলটির কার্যক্রমে একেবারেই সন্তুষ্ট 27.6% উত্তরদাতা। মানে বিএনপির কার্যক্রমে মানুষের মধ্যে সন্তুষ্টির হার এত কম কেন? মানে এই জরিপ যদি আপনারা বিশ্বাস করেন। আমি বুঝতে পেরেছি, আমি এই জরিপটা আমি দেখেছি, এবং এই জরিপের যখন হচ্ছে প্রিলিমিনারি যে একটি সেমিনার হয়েছিল সেখানে আমি বক্তাও ছিলাম, যে কারণে আমি জরিপটি সম্পর্কে জানি। দেখুন, আপনি যে জরিপগুলোর বিষয়টা বললেন সেটা একটি বিষয় বলেছেন যে দলগুলোর কার্যক্রমে জনগণ সন্তুষ্ট কিনা, কিন্তু এছাড়াও আরো অনেকগুলো ইন্ডেক্স রয়েছে। এখন কেন, এটা একটা ভালো প্রশ্ন করেছেন, কারণ আমার কাছে মনে হয় জনগণ ধরেই নিয়েছে বিএনপি ক্ষমতায় যাবে। যখন আপনি ধরে নেন যে একটি দল ক্ষমতায় যাবে, তখন তার উপরে আপনার লাইটিংটা অনেক বেশি হয়, যে আমার ফেসের উপর যখন লাইটিং হবে তখন আপনি বুঝতে পারবেন যে আমার এখানে কোনো দাগ আছে কিনা, তাই না, কত বেশি দাগ রয়েছে। যে কারণে যখন স্পটলাইটের মধ্যে বিএনপিকে ফেলা হচ্ছে, বিএনপির প্রতি এক্সপেকটেশনটা জনগণের অনেক বেশি। জনগণ সবসময় চিন্তা করছে যে বিএনপি এই যে আচরণটা করছে, সেই আচরণ সে ক্ষমতায় যেও করবে কিনা, অর্থাৎ বিএনপির প্রতি তাদের প্রত্যাশা বেশি বলেই আমি দেখেছি যে বিএনপি সমর্থকরাই বিএনপির সমালোচনা করে। যে কারণেই আপনি রিফ্লেকশনটা এই জরিপেও দেখতে পাচ্ছেন যে বিএনপির কার্যক্রমের প্রতি অসন্তুষ্ট কিন্তু বিএনপিকে ভোট দিবে তার সংখ্যা বেশি। তার কারণ হচ্ছে বিএনপির প্রতি আশাবাদটাও মানুষের বেশি রয়েছে, এবং সেই কারণেই বিএনপির কার্যক্রমটা আরও যাতে উন্নত হয় সেটার জন্য হচ্ছে তাদের সমর্থকদেরও এক ধরনের চাওয়া পাওয়া রয়েছে, যে কারণে এই অ্যানোমালিটা দেখছেন। এবং আরেকটা বিষয় আমি বলতে পারি যে পলিসিগত দিক দিয়ে, যেমন পিআরের বিষয়ে তাদের জরিপ অনুযায়ী যদি আপনি দেখেন যে এর আগে আমরা দেখলাম যে জামাত ইসলামী এক ধরনের ক্যাম্পেইনই চালালেন যে 70% মানুষ নাকি পিআর চায়, কিন্তু আমরা এই জরিপে আমরা দেখতে পাচ্ছি যে আসলে 56% আসলে জানেই না যে পিআর কি, এবং সেই সাথে সাথে 22% হচ্ছে পিআর চান না। যদি আমরা যোগ করে দেখি তাহলে 78%, মানে 80% মানুষ হচ্ছে আসলে পিআর হয় চান না অথবা পিআর সম্পর্কে জানেন না। এই জরিপে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারছি যে পিআরের দাবিটি আসলে এখনো জনগণের সাথে সম্পৃক্ত দাবি নয়। অতএব বিএনপি যে পথে রয়েছে, আমার কাছে মনে হয় বিএনপি সঠিক পথেই রয়েছে, এবং বিএনপির সরকার গঠনের সম্ভাবনাও সবচেয়ে বেশি, সবচেয়ে শক্তিশালী দল, কিন্তু তার প্রতি মানুষের আশাবাদও সবচেয়ে বেশি, যে কারণে আশা ভঙ্গ খুব সহজেই হয়। জি, মোহাম্মদ ইয়াসিন আরাফাত, পরামর্শক প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের কথা বললাম, তাদের জনগণের নির্বাচন ভাবনা শীর্ষক যে জরিপ, তার ফলাফলে দেখা গেছে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে বিএনপি সবচেয়ে এগিয়ে আছে ভোটের দিক থেকে। সবচেয়ে বেশি দলগুলোর মধ্যে বিএনপি সবচেয়ে বেশি ভোট পাবে। তবে তারা বলছে যে রংপুরে এগিয়ে আছে জামায়াত। আপনারা কি এই জরিপের ফলাফল বিশ্বাস করেন কিনা? যদি করে থাকেন তাহলে রংপুরে কেন আপনারা এগিয়ে আছেন? সেখানে আসলে আপনাদের এগিয়ে থাকার কারণটা কি? দেখেন, জরিপ শুধু ইনোভেশন প্রকাশ করেছে বিষয়টা এরকম নয়। এ পর্যন্ত 3 থেকে 4টি প্রতিষ্ঠানের জরিপ আমরা দেখেছি। প্রত্যেকটা জরিপে আশাবাদ হচ্ছে যারা জামাতকে বলে যে 3, 4 বা 5%-এর বেশি ভোট জামাত পাবে না, অন্তত তাদের জরিপে এভারেজ আবার 30%। এক নম্বর দিক। দ্বিতীয় হচ্ছে ইনোভেশন যে জরিপ করেছে সেখানে দেখেন
গ্রামীণ জনপদে জামাতের গ্রহণযোগ্যতা বেড়েছে। যারা পড়াশোনা করে শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে জামাতের গ্রহণযোগ্যতা বেড়েছে। গ্রামীণ জনপদে আসন কতটি, শহরে আসন কতটি? বাংলাদেশের বেশিরভাগ আসন হলো গ্রামীণ জনপদে। আমার যদি সেখানে যদি আমার জনসমর্থন বেড়ে থাকে, একটু চেক করলে ভালো হয়। আমি চেক করছি। যদি গ্রামীণ জনপদে জনসমর্থন বেড়ে থাকে, শিক্ষিতদের মধ্যে জনসমর্থন বেড়ে থাকে, তা আমার তো অটোমেটিক ভোট বাড়ার কথা, কিন্তু তারা সেটা উল্লেখ করেনি। তারপর আমি এই জরিপকে উড়িয়ে দিচ্ছি না, এই জরিপের মাধ্যমে উত্তরাঞ্চলের বিষয়টি তারা কনফার্ম করেছে। বাকি বিষয়গুলো তো অনেকগুলো তো খুব কাছাকাছি তারা দেখিয়েছে, দু একটা জায়গায় হয়তো দেখাতে পারেনি। দেখেন, আমরা 16 বছর ধরে আমাদের প্রত্যেকটা অফিস তালাবদ্ধ ছিল, আমাদেরকে গুম খুন করার চেষ্টা করা হয়েছে, আমাদের শীর্ষ সারির 11 জন নেতাকে কারাগারে হয় ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে, না হলে জেলে রেখে তাদেরকে মৃত্যুর কুপে পতিত করা হয়েছে। মানে 16 বছর আমরা জনগণের সাথে কানেক্টেড থাকতে পারিনি, তারপরেও আমাদের অবস্থান হচ্ছে 30। আমরা 1 বছরে যা কাজ করেছি, আমি মনে করি এটা রেজাল্ট। আমরা আরো সুযোগ পাচ্ছি, জনগণের কাছে যাচ্ছি, ইনশাআল্লাহ আমাদের পজিটিভ কাজের মাধ্যমে, যে কাজের রেজাল্ট ইতিমধ্যে জরিপে বলেছে যে আমাদের কাজের প্রতি মানুষের সন্তুষ্ট অনেক দলের চাইতে বেশি। সুতরাং আমরা আরো মানুষের কাছে যদি যেতে পারি, এই জরিপের রেজাল্ট আরো বেশি হবে। এবং আমরা যে কথা বলছি যে মানুষের মাঝে এখন নতুন করে একটা প্রতিধ্বনি হচ্ছে, মানুষ বিভিন্ন সময় জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগকে দেখেছে, এবার তারা জামাতকে দেখতে চায়। এই জরিপের রেশিওটা বা এই জরিপে জামাতের জনসমর্থনের উদ্যোগটি সে কথা ফলাফল ডাকসু নির্বাচনের মতো হতে পারে। জি, আপনার কাছে আসছি। জি, ডক্টর সাইমুম পারভেজ, ঠিক ওই অংশটুকু আমি এখন এত বড় কাগজের মধ্যে খুঁজে পাচ্ছি না। তবে আপনার কাছে আরেকটা প্রশ্ন করে আমি গ্রামীণ জনপদে কার আসলে জনপ্রিয়তা বেশি সেটা নিয়ে জানতে চাই। এই জরিপ যেটা বলছে যে ভোটারের ক্ষেত্রে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিএনপির পক্ষে সমর্থন বেড়েছে, উল্টো ঘটেছে জামাতের ক্ষেত্রে। আর শিক্ষা বাড়ার সাথে ভোটাররা মত দিয়েছেন জামাতের পক্ষে, উল্টো ঘটেছে বিএনপির বেলায়। জেনজি ও নারীদের মধ্যে জামায়াতের সমর্থন বেশি। তরুণ শিক্ষিত নারী ও জেনজিদের সমর্থন বেশি জামায়াত ইসলামের প্রতি, কেন? না, এখানে বিষয়টা হচ্ছে কি যে এই যে স্যাম্পল সাইজ, এখানে স্যাম্পল সাইজ ছিল 10,000-এর একটু বেশি, এবং ওরা হচ্ছে 2 ধাপে এই জরিপটি করেছে। এর আগের জরিপ থেকে আপনি যদি দেখেন, এখন জামাতের যে জনপ্রিয়তা সেটা আসলে কমেছে, আপনি যদি একটু ভালো করে দেখেন সেখানে, যেটা এবং না ভালোমতোই কমেছে, আওয়ামী লীগটা বেড়েছে, আপনাদেরও খানিকটা কমেছে। এখানে বিষয়টা হচ্ছে কি যে বিষয়টা হচ্ছে যে আমরা আসলে নিজেদের মধ্যে এই বিভেদ তৈরি করার কারণে আসলে কার জনপ্রিয়তা আসলে বাড়াচ্ছি সেটা নিয়ে মনে হয় একটু চিন্তা করার দরকার রয়েছে। আর আপনি যে প্রশ্নটা এর আগে করলেন যে হচ্ছে জেনজির মধ্যে হচ্ছে যে কেন জামাতে জনপ্রিয়তা, তরুণ শিক্ষিতার মধ্যে বাড়ছে, তো এখন বিষয়টা হচ্ছে যে এই পুরো যে একটা জেনারেশনের পার্থক্য থাকে, এই জেনারেশনের পার্থক্যটা হচ্ছে যারা শিক্ষিত, যারা তরুণ, তারা হচ্ছে একভাবে কিছুটা জামাতকে সমর্থন করেছে। আমরা এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে আমরা এটা খেয়াল করেছি, যদিও নির্বাচনগুলো অনেকগুলো ইরেগুলারিটি এবং কারাপশনের চার্জ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তারপর জামাত কিছুটা স্ট্রং হয়েছে, সেটা অবশ্যই আমাদের স্বীকার করে নিতে হবে। কিন্তু তার মানে এই না যে জাতীয় নির্বাচনে সেটার বড় বড় প্রতিফলন আসলে ঘটবে, কারণ জাতীয় নির্বাচনে তো আপনি জাস্ট একটা এজ গ্রুপকেই তো আপনি হচ্ছে বিবেচনা করবেন না, বা শুধু আপনি বলবেন না যে জেনজি যারা তারাই হচ্ছে সেখানে ভোট দিবে, তাই না? আপনি প্রত্যেকটা এজ গ্রুপ মিলেই হবে। এখানে আর একটা ডিফারেন্স কিন্তু আপনাদেরকে দেখতে হবে, সেটা হচ্ছে এই জেনজিদের মধ্যে যদি আপনি রুরাল এবং আরবান হচ্ছে ডিভিশনটা দেখেন, তাহলে দেখবেন যে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চল তো রুরাল অঞ্চলে কিন্তু বিএনপি এখনও স্ট্রং হোল্ড, এখনও কিন্তু তারা ইভেন জেনজিদের মধ্যেও কিন্তু তাদের একটা জনপ্রিয়তা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই যে ডেমোগ্রাফি, সেই ডেমোগ্রাফির মধ্যে নানা রকম উত্থান পতন হতে পারে, আমাদের সামনে কিন্তু আরও 4-5 মাস রয়েছে, এবং আমার এই টেন্ডেন্সি অনুযায়ী আমার কাছে মনে হয় সামনের দিনে, কারণ বিএনপি সমর্থকদের আমি একটা পার্থক্য আমি বলি, যদিও আপনার সময় হয়তো কম, বিএনপি এবং জামাতের রাজনৈতিক বিন্যাসের মধ্যে একটা পার্থক্য আছে। জামাত হচ্ছে একটি ক্যাডার বেস পার্টি, খুব অর্গানাইজ পার্টি জামাত, কিন্তু বিএনপি হচ্ছে একটা সমর্থক সাপোর্টার বেস পার্টি, যে কারণে বিএনপির সমর্থনটা হচ্ছে লেট ব্লুমার। বিএনপির সমর্থন সবসময় নির্বাচনের আগে বাড়ে, বিএনপির সমর্থনের সাথে যে সংযোগ সেটা নির্বাচনের আগে বাড়ে। প্রত্যেকটা আপনি দেখেন নির্বাচনের আগের যে ট্রেন্ড বাংলাদেশের নির্বাচনে সেটা দেখেন, অর্থাৎ এই ট্রেন্ড অনুযায়ী আমি এটাকে এই হচ্ছে ভবিষ্যৎবাণী আমি করতে চাই, সেটা হচ্ছে আগামী নির্বাচনে জামাতের একটা বড় ধরনের সমর্থন কমবে আসলে, কারণ জামাতের যে সমর্থন ক্যাডার বেস পলিটিক্স, সেই পলিটিক্সটা এখানেই থাকবে, কারণ এই যে ভোটগুলো সেই ভোটগুলো তাদের আর বাড়বে না, কারণ তারা স্যাচুরেটেড যে পয়েন্ট সেই পয়েন্টে তারা চলে গিয়েছে। এখন যে নতুন করে যে
সমর্থক বেস যে পলিটিক্স সেটা আসলে বিএনপির পলিটিক্স এবং এটা লেট ব্লুমিং পলিটিক্স, এবং এই ব্লুমটা হবে হচ্ছে নির্বাচনের 2-3 মাস আগে, সেটা আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ। সেই আসছি আপনার কাছে, আমার সিফাতকে একটু সময় দিতে হবে। সালিউদ্দিন সিফাত, ফুলকপি, টিফিন ক্যারিয়ার, লাউ, খেজুর গাছ, বটগাছ, কুমির, হাঁস, হেলিকপ্টার, সুটকেস, মোবাইল ফোন সহ 115টি প্রতীকের তালিকা প্রকাশ করেছে ইসি, কিন্তু সেখানে শাপলা নেই। যে প্রতীক নিয়ে আপনারা দেশের পথে প্রান্তরে ঘুরিয়ে বেড়েছেন কিছুদিন আগে, ইসি সচিব আপনাদের বিকল্প প্রস্তাব পাঠাতে বলেছেন, কিন্তু আপনারা বলেছেন শাপলা দিতেই হবে, হোক সেটা লাল শাপলা বা সাদা শাপলা, না হলে কোনো নির্বাচন কিভাবে হয় আর কে কিভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে সেটা এনসিপি দেখে নেবে। যদিও আজকে সিসি বলেছেন আপনাদের হুঁশিয়ারিকে হুমকি মনে করছেন না তারা, ঠিক কোন পদ্ধতিতে আপনারা দেখে নেওয়ার বা নির্বাচন ঠেকানোর পরিকল্পনা করছেন? যে আমি সেই প্রসঙ্গে আসছি, তার আগে যেহেতু ওনাদেরকেও ইনোভেশনের জরিপ নিয়ে একটু বলেছেন, তা আমি একটু এই প্রসঙ্গে বলতে চাই যে কোনো জরিপই আসলে জেনারেলি থিওরিটিক্যাল জায়গা থেকে কিছু ক্রিটিকের জায়গা থাকে, বিশেষত এটার স্যাম্পল সাইজ নিয়ে। এটা স্যাম্পল সাইজটাকে আসলে যথেষ্ট রিপ্রেজেন্টেটিভ হয়েছে কিনা, স্যাম্পল মেথডটা কি র্যান্ডম হয়েছে কিনা, নাকি অন্য কোনো আরোপিত কোনো ব্যাপার স্যাপার আছে, বা আবার পাওয়ার ডাইনামিক্সের একটা ইস্যু থাকে, লাইক হু ফান্ডেড, এ ধরনের ইস্যুগুলো কিন্তু আপনি ক্রিটিকের জায়গা থেকে করতে পারেন। এছাড়াও যিনি ইন্টারভিউয়ার আছেন তিনি নিজে কোনোভাবে ইনফ্লুয়েন্সিয়াল জায়গায় আছেন কিনা, যিনি আনসার কার্ড থেকে নিচ্ছেন তার কাছ থেকে, এই ধরনের অনেকগুলো থিওরিটিক্যাল ক্রিটিক কিন্তু করা যায়। আবার ধরেন প্র্যাকটিক্যাল আসপেক্টও আমি যদি বলি, 2018 সালের ইলেকশনের পূর্বে 2018 সালের ইলেকশন পূর্বে IRI নামক একটা প্রতিষ্ঠান আছে, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, US বেস প্রতিষ্ঠান, তারাও একটা এরকম জরিপ করছে। ওই জরিপে তারা দেখাইছে যে 66% মানুষ নাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা সমর্থন করতে চায়। একই প্রতিষ্ঠান 2024 সালে আবার এরকম একটা জরিপ করে, সেখানে জরিপে দেখা গেছে 70% মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে তারা ক্ষমতায় রাখতে চায়, তারা সমর্থন দেয়। ফলে থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল উভয় জায়গা থেকে কিন্তু আপনার এই ধরনের ক্রিটিকের সুযোগ আছে। ফলে কোনো জরিপকে বেদ বাক্য বা ধ্রুব সত্য মেনে সেই ব্যাপারে আলাপ আলোচনা আগানোর সুযোগ নাই। কিন্তু এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এইসব জরিপগুলোতে আওয়ামী লীগকে ইনক্লুড করা হচ্ছে, যে হুইচ ইজ আ ভেরি সাসপেন্ডেড পার্টি টিল দ্য ডিসপোজাল অফ দ্য ম্যাটার ইন দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। এখন এই ইনক্লুশনের জায়গাটা আমার একটা আপত্তি আছে, আমার একটা ক্রিটিক আছে। আপনি দেখবেন বিভিন্ন টিভি টকশোতে, সেমিনারে এখন বিশিষ্ট সিনিয়র সাংবাদিক, বিশিষ্ট টকশোবিদ, বিতার্কিক, তারা বারবার এই প্রশ্নটা ওঠে, আওয়ামী ভোট ব্যাংকটা কই গেল, বা আওয়ামী ভোটারদের আপনি কি করবেন? এই প্রশ্নটার মধ্যে একটা প্রিসাপোজিশন আছে। প্রিসাপোজিশনটা হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আজীবন ধ্রুবক, আজীবন কনস্ট্যান্ট। অথচ আপনি দেখে থাকবেন গত 16 বছরে বাংলাদেশের কোনো ভোটার ভোট দিতে পারে নাই। যেই ভোটারটা 2009 সাল থেকে এই 16 বছরের মধ্যে ভোটার হয়েছে, সে তো ভোটই দিতে পারে নাই। হাউ ডু ইউ নো যে সে আসলে আওয়ামী লীগের ভোটার? তা এটা তো সুযোগ নাই। এটা শুধুমাত্র আপনি নিরূপিত করা যাবে, আমি যেটা বলছিলাম যে কোন ভোট আসলে কে কোথায় দিবে, এটা নিরূপিত করা যাবে বাই এ ফ্রি, ফেয়ার এবং ট্রান্সপারেন্ট ইলেকশন। আর ডাকসু পোলের কথা যেহেতু এখানে বলা হয়েছে, খুব সিম্পলি ডাকসুর ব্যাপারে অনেকগুলো ইফস অ্যান্ড বাটস আপনি উত্থাপন করতে পারেন, কিন্তু এটা বেস্ট পার্টিসিপেটরি ইলেকশন হয়েছে, ওয়ান অফ দ্য বেস্ট। এখন ডাকসু নির্বাচনের আগেও কিন্তু ছাত্রলীগ বলছিল যে আপনারা কেউ ভোট দিতে যাবেন না, ভোট বর্জন করবেন, কিন্তু আমরা দেখতে পাই প্রায় 80% জনগণ বা ছাত্ররা আছে, ভোটার আছে, তারা কিন্তু ভোট দিতে গিয়েছিল। ফলে এটা একটা পার্টিসিপেটরি ইলেকশন ছিল। ফলে আওয়ামী লীগ ছাড়াও ইনক্লুসিভ ইলেকশন সম্ভব। আপনি যে প্রতীকের প্রশ্নটা করেছেন, প্রতীকের প্রশ্নের ব্যাপারে আমরা বলবো যে আমরা যখন নির্বাচন কমিশনে আবেদন করেছি, বিধিমালা যেটা এখন নতুন করে সংস্কার করে প্রজ্ঞাপন এসেছে, তার আগেই কিন্তু আমরা আবেদন করেছি যে আমরা শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা, তিনটা যে কোনো একটা প্রতীক বরাদ্দ দেওয়ার জন্য। এখন আজকে দেখবেন সিইসি সাহেব বলেছেন যে আমরা কেন ওদেরকে এই প্রতীকটা বরাদ্দ দিতে পারছি না বা এই প্রতীকটা কেন ইনক্লুড করি না, সে কোনো কারণ দেখাইতে পারবো না। কেন আপনি কারণ দেখাতে পারবেন না? আপনাকে তো অবশ্যই একটা কারণ দেখাতে হবে। কারণ আপনি বলছেন প্রথমে বলা হয়েছে ইলেকশন কমিশন থেকে বা বিভিন্ন মহল থেকে বলা হয়েছে যে এটার কোনো লিগালি এটা করা যাবে না, কারণ এটা বাংলাদেশের প্রতীকে আছে। আমরা বারবার তাদেরকে বলেছি বাংলাদেশের যে আমরা জাতীয় প্রতীকটা বলি, সে জাতীয় প্রতীকে আপনার ধানের শিশু আছে, জাতীয় প্রতীকে আপনার পাটও আছে, জাতীয় প্রতীকে আপনার তারকও আছে, তাহলে কি আমি এদেরকেও কিন্তু আমরা প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করব? আচ্ছা, সামান্তা শারমিন একটা কথা বলেছেন, ফয়সাল মাহমুদকে খুব ছোট করে উত্তর দিতে বলবো। সামান্তা শারমিন যেটা বলেছেন, বিএনপি, জামায়াত, এবি পার্টি সহ সবার লোগোতে শাপলা জাতীয় প্রতীকের কিছু না কিছু উপাদান রয়েছে, সেগুলো কি বাতিল করার দাবি করব আমরা? ডিজিএফআই এর প্রতীক শাপলা, সেটা নতুন কারণ, নতুন রাজনৈতিক শক্তিকে উত্থান করতে না দেওয়ার জন্য এই কাজ কেউ করছে। নতুন রাজনৈতিক শক্তিকে উত্থান না করতে দেওয়ার কোনো ষড়যন্ত্র কি চলছে? সরকারের কাছে কোনো খবর আছে? আপনার প্রশ্নটা কেটে আসছে, আমি শুনতে পারি না। সামান্তা শারমিনের একটি কথা যিনি বিকেলে বা সন্ধ্যার দিকে বলেছেন, সামান্তা এই কথাটি, বিএনপি, জামায়াত, এবি পার্টি সহ সবার লোগোতে শাপলা জাতীয় প্রতীকের কিছু না কিছু উপাদান রয়েছে, সেগুলোকে বাতিল করার দাবি করব আমরা। ডিজিএফআই এর প্রতীক শাপলা, সেটা নতুন কারণ, নতুন রাজনৈতিক শক্তিকে উত্থান করতে না দেওয়ার জন্য এই কাজ করছে।
নতুন রাজনৈতিক শক্তিকে দমিয়ে রাখতে কোনো ধরনের কোনো কার্যক্রম চলছে কিনা বা ষড়যন্ত্র হচ্ছে কিনা, সরকারের কাছে কোনো খবর আছে কিনা, যদিও আমরা এনসিপিকে কিংস পার্টি হিসেবেই অনেকেই জানতো। দেখুন, এটা তো আসলে একটা রাজনৈতিক বক্তব্য। এখন রাজনৈতিক বক্তব্য তো এভাবে উনি রাজনৈতিক বক্তব্য দিতেই পারে, এটা রাজনৈতিক করছে, রাজনৈতিক বক্তব্য দিবে, এটি স্বাভাবিক। এখন রাজনৈতিক বক্তব্য এখানে কাউকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে কিনা সেটা তো আসলে বলা মুশকিল, কারণ এটা তো আসলে এভাবে সরকারের সাইড থেকে কখনো একটা গভর্নমেন্টের সাইড থেকে অবশ্যই একটা লেভেল প্লেইং ফিল্ড করার একটা তাদের প্রচেষ্টা আছে, সেটা তারা আন্তরিকভাবেই করার চেষ্টা করছে। আমার মনে হয় না এখানে কাউকে কোনো পার্টিকুলার কোনো পলিটিক্যাল পার্টিকে দমিয়ে রাখার কোনো ইচ্ছা বা কোনো কিছু আছে। এটা রাজনৈতিক বক্তব্য উনি দিয়েছে, উনি দিতে পারে এটা। জি জি, মোহাম্মদ ইয়াসিন আরাফাত, সময় নেই, 30 সেকেন্ডে বলতে হবে। সাথে আমি একটু বলি, লক্ষ্মীপুর 2 আসনে রায়পুর উপজেলার একটি পথসভায় জামায়াতের একজন নেতা বলেছিলেন ক্লিন ইমেজের আওয়ামী লীগ ভোটারদের জামাত ইসলামের পতাকা তলে সামিল হওয়ার আহ্বান। যদিও তিনি ভিডিও বার্তায় আবার দুঃখ প্রকাশ করেছেন, খেয়াল বহির্ভূত হয়ে তিনি বলেছেন। কিন্তু আওয়ামী লীগের ভোটাররা যারা ক্লিন ইমেজের বা যে ইমেজেরই হোক, যিনি ভোটার তিনি তো ভোট দিবেনই, সেই ভোট ব্যাংক যদি জামাতের ঘরে যায়, অনেকেই বলছেন জামাত সেই ভোট ব্যাংক টানার চেষ্টা করছে, তাতে ক্ষতি কি? অস্বীকার করার কি আছে? ক্ষতি বা ক্ষতির বিষয়টার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে যারা আওয়ামী লীগের পদধারী, যারা হত্যা, সন্ত্রাস, গুমের সাথে জড়িত ছিল, তাদের প্রশ্নই আসে না। কিন্তু যারা নিরীহ পর্যায়ে, গ্রামীণ পর্যায়ে তারা শুধু ভোট দেয়, তারা ভোট যে কোনো জায়গায় যেতে পারে, তারা যে কোনো দলের ভোট আসতে পারে। আমার ভাই যে কথা বলেছে নির্বাচনের আগে, যাদের কথা বলছেন ওরা কি জুলাই গণহত্যার জন্য ক্ষমা চেয়েছে কিনা একটু যারা ধরেন আওয়ামী লীগকে ভোট দেয়, তারা অনেক সময় দেখা যায় এর আগের বার বিএনপিকে ভোট দিয়েছে, অন্য সময় জামাতকে ভোট দিয়েছে। এই জন্য আমি বলি সাধারণ জনগণের দায়, মানে নেতাদের দায়, কর্মীদের দায় সাধারণ ভোটারদের উপর চাপানো করা ঠিক হবে না। ভাই একটা কথা বলেছে, নির্বাচনের আগে ভোট বাড়বে বিএনপির। আমার মনে হয় এই রাজনীতি বাংলাদেশ শেষ হয়ে গেছে, কারণ নির্বাচনের আগে টাকার খেলায় ভোট বাড়ে। আর জামাতকে বলা হচ্ছে ক্যাডার ভিত্তিক সংগঠন, জামাত নেতৃত্ব পর্যায়ে ক্যাডার ভিত্তিক, সিস্টেম ভিত্তিক, কিন্তু জামাত রুট লেভেলে গণমানুষের সংগঠন। একজন শ্রমিক, রিকশাওয়ালা, কুলি, মজুর আজকে সকলে জামাতের সাথে সম্পৃক্ত হচ্ছে এবং রুট পর্যায়ে তারা জামাতের নেতৃত্ব। ডক্টর সাইমুম পারভেজ, জামাত আর আওয়ামী লীগের যে ভোট ব্যাংক সেটা একসাথে হলে কিন্তু বিএনপির ভোট ব্যাংকের চেয়ে বেড়ে যায়, সেই হিসেব বিএনপির মাথায় আছে কিনা? আর নির্বাচনের আগে টাকার খেলায় ভোট, বিএনপি তো বেশ কয়েকবার সরকার গঠন করেছে, বিএনপির ভোটের জন্য তো আসলে অন্যদের উপরে হচ্ছে নির্ভরশীলতা দরকার নাই। বিএনপির যে আদর্শ, বিএনপির যে ইনক্লুসিভ রাজনীতি, সেই রাজনীতি চর্চা করলেই বিএনপি সামনে সরকার গঠন করতে পারবে। এখানে যে বিষয়টি উনি বলেছেন যে অনেক গরিব মানুষ তাদেরকে সমর্থন করছেন, আপনি জরিপও দেখবেন যে উনাদের কিন্তু একটা সেকশনের হচ্ছে জনপ্রিয়তা বেশি। প্রলেতারিয়েটের যে রাজনীতি, শ্রমিকের যে রাজনীতি, সেই রাজনীতি বিএনপি করে, যে কারণে বিএনপির অশিক্ষিত ভোটারদের সংখ্যা বেশি। এবং এই কারণে আমি বলতে চাচ্ছি যে সামনের নির্বাচনে অবশ্যই বিএনপির ভোট বাড়বে এবং বিএনপি সরকার গঠন করবে বলে আমি মনে করি। যদিও রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, চলতে থাকবে। আগামী রবিবার রাত 9টায় আবার সবার সঙ্গে দেখা হবে।